গোয়াকে বলা হতো স্বাধীন ভারতের মধ্যে এক টুকরো পর্তুগাল। স্বাধীনতা অর্জনের পূর্বে ভারতীয় উপমহাদেশ বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের উপনিবেশ ছিল। প্রায় ২০০ বছর উপমহাদেশ ব্রিটিশ শাসনে থাকলেও প্রকৃতির সৌন্দর্যে ভরপুর গোয়া ছিল পর্তুগিজ কলোনি। ১৯৪৭ সালের আগস্টে ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও গোয়া পর্তুগালের অধীনে ছিল ১৯৬১ সাল পর্যন্ত। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের জন্য সাজিয়েছি ভারতীয় সেনাবাহিনীর গোয়াকে পর্তুগাল কলোনি থেকে মুক্ত করার ইতিহাস নিয়ে। আশা করছি পুরো ভিডিওটি স্কিপ না করে সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। সম্প্রতি প্রকাশিত গোয়া ১৯৬১ দ্য কমপ্লিট স্টোরি অফ ন্যাশনালিজম অ্যান্ড ইন্টিগ্রেশন বইয়ের লেখক বাল্মীকি ফেলেরো লিখেছেন, ভারতীয় সৈন্যদের জড়ো করা শুরু হয় ২রা ডিসেম্বর ১৯৬১। আগ্রা, হায়দ্রাবাদ আর তৎকালীন মাদ্রাস ৫০ নম্বর প্যারাশুট ব্রিগেডকে বেলাগাভিতে আনা হয়েছিল। উত্তর পশ্চিম এবং দক্ষিণ ভারতে ১০০টিরও বেশি যাত্রীবাহী ট্রেনের যাত্রাপথ বদল করে দেওয়া হয়েছিল বেলাগাভিতে সৈন্যদের পৌঁছে দেওয়ার জন্য। যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি বেশ কয়েকটি পণ্যবাহী ট্রেনও বেলাগাভিতে সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহার করা হয়েছিল। এর ফলে আহমেদাবাদের বেশ কয়েকটি কাপড়ের মিল কয়লার ঘাটতির কারণে বন্ধ করে দিতে হয়েছিল। পর্তুগাল থেকে ইন্ডিয়া এলো গোয়াতে। পর্তুগালও ভারতীয় বাহিনীর মোকাবেলার প্রস্তুতি শুরু করে আর ইন্ডিয়া নামের একটি জাহাজ পাঠিয়ে দেয় গোয়ার উদ্দেশ্যে, যাতে বালকো ন্যাশনাল আল্ট্রাম্যারিনোতে জমা করা সোনা এবং পর্তুগিজ নাগরিকদের স্ত্রী সন্তানদের লিসবনে পাঠিয়ে দেওয়া যায়। পি.এন. খেরা তার অপারেশন বিজয় দ্য লিবারেশন অফ গোয়া অ্যান্ড আদার পর্তুগিজ কলোনিজ ইন ইন্ডিয়া বইতে লিখেছেন, ৯ ডিসেম্বর ১৯৬১ পর্তুগিজ জাহাজটি থেকে মুগাও পৌঁছেছিল। জাহাজটি ১২ ডিসেম্বর লিসবনের উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করেছিল। জাহাজে ৩৮০ জনের থাকার ব্যবস্থা ছিল, তবে জাহাজে চড়ে বসেন প্রায় ৭০০ নারী ও শিশু। সে জাহাজে এত বেশি যাত্রী ছিল যে কিছু যাত্রীকে টয়লেটেও বসতে হয়েছিল। ভারতের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন কেনেথ গলব্রেথ ডিসেম্বর মাসেই ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে বেশ কয়েকবার দেখা করেন, যাতে গোয়ায় সামরিক অভিযানের সিদ্ধান্ত থেকে তাকে বিরত রাখা যায়। গোয়ায় সামরিক অভিযানের দিন ঠিক করা হয়েছিল ১৪ ডিসেম্বর, তবে পরে তা আরও দুদিন পিছিয়ে ১৬ ডিসেম্বর করা হয়। এর ঠিক একদিন আগে ১৫ ডিসেম্বর তারিখ মিস্টার গলব্রেথ মিস্টার নেহরু এবং তার অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের সঙ্গে দেখা করেন। এডিলা গাইতোন্ডে তার ইন সার্চ অফ টুমরো বইতে লিখেছেন, মোরারজি গোয়ায় সহিংসতার বিরুদ্ধে ছিলেন কারণ তিনি ব্যক্তিগতভাবে ঔপনিবেশিক সমস্যা সমাধানের জন্য অহিংসার পথ নেওয়ারই পক্ষপাতী ছিলেন। পর্তুগিজরা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার উপরে এতটাই আত্মবিশ্বাসী ছিল যে ১৬ ডিসেম্বর রাতে পর্তুগিজ গভর্নর জেনারেল এবং তার সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ তাদের এক বন্ধুর মেয়ের বিয়ের ডিনারে যোগ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিস্টার নেহরুর সঙ্গে ১৭ তারিখ আবার দেখা করেন এবং প্রস্তাব দেন যে ভারত গোয়ার বিরুদ্ধে সামরিক অভিযান ৬ মাসের জন্য স্থগিত রাখুক। সেই বৈঠকে উপস্থিত কৃষ্ণ মেনন মিস্টার নেহরু এবং মিস্টার গলব্রেথকে বলেছিলেন যে এখন অনেক দেরি হয়ে গেছে, ভারতীয় সৈন্যরা গোয়ায় প্রবেশ করেছে এবং তাদের ফিরিয়ে আনা যাবে না। ভারতীয় সেনাবাহিনী ১৭ থেকে ১৮ ডিসেম্বরের মাঝরাতে গোয়ার সীমান্ত অতিক্রম করে। টাইমস অফ ইন্ডিয়া সংবাদপত্র ১৯ ডিসেম্বর তারিখে ব্যানার হেডলাইন প্রকাশ করেছিল, যা বাংলা করলে দাঁড়ায়, অবশেষে আমাদের সেনা গোয়া, দমন আর দিউতে প্রবেশ করেছে। গোয়ায় প্রবেশ করতে ভারতীয় সেনাবাহিনী সামান্য প্রতিরোধের সম্মুখীন হয়। গোয়া দখলের দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল ক্যান্ডেথের নেতৃত্বে ১৭ নভেম্বর পদাতিক ডিভিশনের উপরে। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ তার ইন্ডিয়া আফটার গান্ধী বইতে লিখেছেন, ১৮ ডিসেম্বর সকালে ভারতীয় সৈন্যরা উত্তরে সাওয়ান্তোয়াড়ি, দক্ষিণে কারওয়ার এবং পূর্বে বেলগাঁও থেকে গোয়ায় প্রবেশ করে। এরই মধ্যে ভারতীয় বিমানগুলি গোয়া জুড়ে লিফলেট ফেলে গোয়ানিজদের শান্ত আর সাহসী থাকতে বলে। লিফলেটে বলা হয়েছিল, আপনারা স্বাধীনতার জন্য আনন্দ করুন এবং সেটিকে জোরদার করুন। ভারতীয় বাহিনী রাজধানী পানাজি ঘিরে ফেলে ১৮ ডিসেম্বর সন্ধ্যা নাগাদ। পর্তুগিজরা যেখানে ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছিল সেগুলি সম্পর্কে ভারতীয় বাহিনীকে সতর্ক করে দিয়েছিল স্থানীয় মানুষরাই। অপারেশন শুরুর ৩৬ ঘণ্টার মধ্যে পর্তুগিজ গভর্নর জেনারেল নিঃশর্ত আত্মসমর্পণের নথিতে স্বাক্ষর করেছিলেন। পাঞ্জাব রেজিমেন্টের সৈন্যরা পানাজিতে প্রবেশ করলে তারা পর্তুগিজ অফিসার এবং তাদের সৈন্যদের শুধুমাত্র অন্তর্বাসপরিহিত অবস্থায় দেখতে পায়। তাদের এর কারণ জিজ্ঞাসা করা হলে তাদের বলা হয়েছিল যে ভারতীয় সৈন্যরা এতটাই নিষ্ঠুর যে তারা যদি কোনো পর্তুগিজ সৈন্যকে তার ইউনিফর্ম দেখে চিনে ফেলে
তাহলে তাকে সঙ্গে সঙ্গেই গুলি করবে। ওদিকে পর্তুগালের রাজধানী লিসবনে সেন্সরের অধীনে থাকা সংবাদ মাধ্যম গোয়ায় পর্তুগিজ সৈন্যদের কঠোর প্রতিরোধ এবং ভারতীয় সৈন্যদের সাথে মুখোমুখি লড়াইয়ের খবর দিচ্ছিল সেখানকার মানুষকে। পর্তুগিজ সৈন্যরা ভারতীয় সৈন্যদের বন্দী করেছে বলে মিথ্যা খবরও প্রকাশিত হয়েছিল। পর্তুগালের জনগণকে বলাই হয়নি যে খুব কম সংখ্যক পর্তুগিজ সৈন্য গোয়ায় মোতায়েন করা ছিল। তাদের যুদ্ধের অভিজ্ঞতা যেমন ছিল না, তেমনি তাদের এই ধরনের অভিযান মোকাবেলা করার জন্য প্রশিক্ষণও দেওয়া হয়নি। তারা যদি ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে সামান্য প্রতিরোধ গড়ে তুলতে চাইত, তাদের কাছে যথেষ্ট সরঞ্জাম ছিল না। পর্তুগাল যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গোয়ার বিষয়টি উত্থাপন করে, তখনও পর্তুগিজ সংবাদ মাধ্যম অতিরঞ্জিত করে দাবি করছিল যে ১,৫০০ ভারতীয় সৈন্য নিধন হয়েছে। গোয়া রেডিওতে ১৮ ডিসেম্বর সারাদিন ধরে যুদ্ধের সঙ্গীত বাজতে থাকে, কিন্তু তারা ভারতীয় সৈন্যদের গোয়ায় প্রবেশের কোনো খবর দেয়নি। ভারতীয় বিমানগুলি ডাবলিম বিমানবন্দরে বোমা বর্ষণ শুরু করার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের বাড়িতে ফিরে যেতে বলা হয়েছিল। পুনের বিমান ঘাঁটি থেকে ১৮ ডিসেম্বর ঠিক সকাল ৭টায় স্কোয়াড্রন লিডার জয়বন্ত সিংয়ের নেতৃত্বে ৬টি হান্টার বিমান আকাশে ওড়ে। ওই বিমানগুলি বাম্বলিমের বেতার কেন্দ্রে হামলা চালিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে সেটি ধ্বংস করে দেয়। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোয়া। গোয়া রেডিওর সেই বিখ্যাত ঘোষণা, এটা পর্তুগাল, আপনারা শুনছেন, রেডিও গোয়া চিরতরে বন্ধ হয়ে গেল। অন্যদিকে ১২টি ক্যানবেরা আর ৪টি হান্টার প্লেন পুনা থেকে গোয়ার উদ্দেশ্যে উড়ে যায়। তারা গোয়ার ডাবলিম বিমানবন্দরের রানওয়েতে ১,০০০ পাউন্ড ওজনের ৬৩টি বোমা ফেলে। বাল্মীকি ফেলেরও লিখেছেন, প্রথম রাউন্ডে ৬৩টি ১,০০০ পাউন্ড বোমা ফেলার পরে ভারতীয় বিমান বাহিনী থেমে থাকেনি। প্রায় আধ ঘন্টা পরে তারা সেখানে আবার আক্রমণ করে এবং এবার মোট ৪৮,০০০ পাউন্ড বোমা ফেলে। আধ ঘন্টা পরে ফ্লাইট লেফটেন্যান্ট ভিভিয়ান গুডউইনকে পাঠানো হয় ডাবলিম বিমানবন্দরে হামলার ফলে কতটা ক্ষয়ক্ষতি হলো তার ছবি তোলার জন্য। ছবিতে দেখা যায় যে বিমানবন্দরে সেরকম কোনো ক্ষতি হয়নি। এরপর তৃতীয় একটি হামলা চালানো হয়েছিল। সমস্ত কিছু শেষে আত্মসমর্পণের অনুষ্ঠানটা হয় ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর রাত ৯টা ১৫ মিনিটে। তখন সেখানে হাতে গোনা কয়েকজনই মাত্র হাজির ছিলেন। তাদের মধ্যে একজন ডক্টর সুরেশ কানেকার, যিনি গোয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন। তিনি তার ২০১১ সালে প্রকাশিত গোয়াস লিবারেশন অ্যান্ড দেয়ার আফটার বইতে লিখেছেন, আত্মসমর্পণ অনুষ্ঠানটি একটি খোলা মাঠে হয়েছিল। ব্রিগেডিয়ার ধিলো একটি জিপে বসেছিলেন। তিনি সেখানে উপস্থিত গাড়িগুলিকে ইংরেজি সি অক্ষরের আকারে সাজাতে নির্দেশ দিয়েছিলেন। গাড়িগুলির হেডলাইট জ্বলছিল, আর যেখানে জেনারেল সিলভা আত্মসমর্পণ করবেন সেই জায়গাটাতে গাড়ির আলো ফেলা হচ্ছিল। জেনারেল সিলভাকে প্রায় 8:45 সেখানে আনা হয়। তার সঙ্গে তার চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট কর্নেল মার্ক ডি আন্দ্রেজ ছিলেন। তাদের প্রায় আধ ঘন্টা অপেক্ষা করানো হয়। ভারতীয় সৈন্যরা তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। ডক্টর কানেকার আরও লিখেছেন, যখন ব্রিগেডিয়ার ধিলোকে জানানো হয় যে সব ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে, তখন তিনি তার জিপ থেকে নেমে জেনারেল সিলভার সামনে গিয়ে দাঁড়ালেন। ব্রিগেডিয়ার ধিলোকে সম্বোধন করে লেফটেন্যান্ট কর্নেল নন্দা বলেছিলেন যে গোয়া দমন এবং দিউয়ের গভর্নর জেনারেল তার সামনে আত্মসমর্পণ করছেন। নন্দার নির্দেশে জেনারেল সিলভা অগ্রসর হন। তিনি ধিলোকে স্যালুট করেন, তবে ধিলো পাল্টা স্যালুট করেননি। এটি আমাকে কিছুটা অবাক করে দিয়েছিল, কারণ সিলভা ছিলেন একজন মেজর জেনারেল আর ধিলোর র্যাঙ্ক তার থেকে পরে ছিল। তিনি ধিলোর হাতে আত্মসমর্পণের নথি তুলে দেন। এরপর ধিলো তার জিপে ফিরে যান এবং সিলভাকে হেফাজতে নিয়ে আরেকটি ভবনে নিয়ে যাওয়া হয়। পুরো অনুষ্ঠানে সিলভা বা ধিলো কেউই একটি শব্দ উচ্চারণ করেননি। ভাস্কো দা গামায় হাজির না থাকায় ভারতীয় সেনা কমান্ডার জেনারেল ক্যান্ডেথ আত্মসমর্পণ করাতে পারেননি। আত্মসমর্পণের সময় ক্যান্ডেথ জানতেনই না যে ভারতীয় সেনাবাহিনী ভাস্কো দা গামায় পৌঁছেছে। রাত 11টা নাগাদ টেলিফোনে তিনি গোটা বিষয়টি জানতে পারেন। ওই আত্মসমর্পণ অনুষ্ঠানের কোনো ছবি নেই। সুরেশ কানেকার লিখেছেন, লেফটেন্যান্ট কর্নেল নন্দা অনুষ্ঠানের ছবি তোলার জন্য একজন ফটোগ্রাফারের ব্যবস্থা করেছিলেন, কিন্তু ফটোগ্রাফারের ক্যামেরায় ফ্ল্যাশ ছিল না। নন্দা ফটোগ্রাফারকে বলে রেখেছিলেন যে তিনি ইশারা করলেই ছবি তুলতে হবে, কিন্তু শেষ মুহূর্তে নন্দা ইশারা করতে ভুলে গিয়েছিলেন, তাই ফটোগ্রাফারও আর ছবি তোলেননি। আত্মসমর্পণের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনী গোয়াকে মুক্ত করার পরে গোয়ায় বসবাসকারী সব মানুষকে ভারত সরকার
নাগরিকত্ব দিয়েছিল। পর্তুগিজ নাগরিকত্ব ছেড়ে দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়নি। যদিও ভারতীয় আইনে দ্বৈত নাগরিকত্বের বিধান নেই, তবে 1961 সালের আগে গোয়ায় বসবাসকারী ব্যক্তিদের জন্য এই আইনের ব্যতিক্রম করা হয়েছে যে তারা পর্তুগাল এবং ভারত দুই দেশেরই নাগরিকত্ব বজায় রাখতে পারবেন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার।